তুমি কি কখনো ভেবে দেখেছ যে প্রতীকের সামনে দাঁড়িয়ে কোটি কোটি মানুষ মাথা নত করে, যার ওপর পরম শ্রদ্ধায় জল আর বেলপাতা অর্পণ করা হয়, তাকে কেন হঠাৎ একদল মানুষ যৌনাঙ্গ বা সেক্স অর্গান বলে অভিহিত করতে শুরু করল? কেন আধুনিক সমাজের একাংশ শিবলিঙ্গকে শুধুমাত্র একটি শারীরিক অঙ্গের প্রতিচ্ছবি হিসেবে দেখে সংকুচিত হয়ে যায়? আর কেনই বা প্রাচীন ঋষিরা এই বিশেষ আকৃতির মধ্যেই লুকিয়ে থাকা মহাবিশ্বের চরম সত্যকে খুঁজে পেয়েছিলেন? আজ আমরা সেই তর্কের ঊর্ধ্বে গিয়ে এক গভীর যাত্রায় নামব। কোনো অন্ধবিশ্বাস নয়, কোনো সংকীর্ণ বিতর্ক নয়। আজ আমরা বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং প্রাচীন দর্শনের আলোয় উন্মোচন করব লিঙ্গ শব্দের সেই প্রকৃত অর্থ, যা শুনলে তোমার চেতনার স্তর আমূল বদলে যাবে। তুমি কি প্রস্তুত মহাবিশ্বের সেই আদি জ্যামিতির রহস্য ভেদ করতে? তাহলে চলো। আমরা যখন কোনো সত্যকে ভুল বুঝতে শুরু করি, তার মূলে থাকে ভাষা। সংস্কৃত একটি অত্যন্ত গভীর এবং গাণিতিক ভাষা। এখানে একটি শব্দের 10টি আলাদা অর্থ হতে পারে। বর্তমানে লিঙ্গ শব্দটিকে আমরা যে সংকীর্ণ অর্থে ব্যবহার করি, প্রাচীনকালে তার অর্থ ছিল সম্পূর্ণ ভিন্ন। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী লিঙ্গ শব্দের মূল অর্থ হল চিহ্ন, প্রতীক বা প্রমাণ। একটু ভেবে দেখো, তুমি যখন অঙ্ক করো তখন সেখানে এক্স বা ওয়াই ব্যবহার করো একটি অজানা রাশিকে বোঝাতে। ঠিক তেমনি এই দৃশ্যমান মহাবিশ্বের অন্তরালে যে অদৃশ্য চালিকাশক্তি বা পরমেশ্বর রয়েছেন, তাকে চেনার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, সেটিই হল লিঙ্গ। শিবপুরাণ বলছে, লয়নাথ লিঙ্গ মৃত্যুত্তম, অর্থাৎ যাতে সমস্ত সৃষ্টি বিলীন হয়ে যায় এবং যা থেকে পুনরায় সবকিছুর উদ্ভব হয়, তাই হল লিঙ্গ। এটি কোনো নশ্বর শরীরের অংশ নয়, এটি সৃষ্টির সেই আদি ব্লুপ্রিন্ট। তুমি যদি একজন মহাকাশ বিজ্ঞানীর চোখে শিবলিঙ্গকে দেখো, তবে তুমি অবাক হয়ে যাবে। আধুনিক বিজ্ঞানে আমরা যাকে কসমিক এক বা হিরণ্যগর্ভ বলি, তার আকৃতি কেমন? আমাদের এই মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল, তখন সেটি একটি বিন্দু থেকে প্রসারিত হয়ে এক উপবৃত্তাকার রূপ ধারণ করেছিল। আশ্চর্যের বিষয় হল, তুমি যদি মহাকাশের নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সির গঠন দেখো, সেখানেও এই একই জ্যামিতিক নকশা খুঁজে পাবে। বিজ্ঞান বলছে, শক্তির কোনো বিনাশ নেই। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। শিবলিঙ্গ ঠিক সেই শক্তিরই একটি ধারক বা জেনারেটর। লক্ষ্য করে দেখো, শিবলিঙ্গ মূলত দুটি অংশের সংমিশ্রণ। এক লিঙ্গ, স্তম্ভাকৃতি অংশ, 2 যোনি নিম্নাংশের বেদী। এখানে যোনি মানে কোনো অঙ্গ নয়, বরং আধার বা সোর্স। লিঙ্গ হল পিওর কনশাসনেস বা নির্গুণ ব্রহ্ম, আর যোনি হল এই জড় প্রকৃতি। যখন চেতনা প্রকৃতির সংস্পর্শে আসে, তখনই প্রাণের স্পন্দন শুরু হয়। এটি কোনো জৈবিক মিলন নয়, বরং এটি হল শক্তির সাথে পদার্থের সেই পরম মহাজাগতিক মিলন, যার ফলে এই বৈচিত্র্যময় সৃষ্টি সম্ভব হয়েছে। প্রাচীন উপনিষদে বলা হয়েছে, মহাবিশ্বের শুরুতে কিছুই ছিল না, ছিল কেবল এক স্তব্ধতা, যাকে আমরা শিব বলি। শিব মানেই হল যা নেই। একবার ভাবো তো, পরমাণুর ভেতরে কি আছে? বিজ্ঞানের ভাষায় একটি পরমাণুর 99% স্থানই ফাঁকা বা শূন্য, কিন্তু সেই শূন্যতাই সবথেকে শক্তিশালী। শিবলিঙ্গের এই নিরাকার স্তম্ভ সেই অসীম শূন্যতাকে এবং অসীম সম্ভাবনাকে প্রকাশ করে। এটি একটি ম্যাথমেটিক্যাল মডেল, যা দিয়ে বোঝানো হয় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ আকৃতিতে বন্দী নন, তিনি সর্বত্র পরিব্যাপ্ত। তুমি কি জানো, বিদেশের অনেক বিখ্যাত ল্যাবরেটরিতে যেখানে পারমাণবিক গবেষণা করা হয়, সেখানে শিবলিঙ্গের আকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ নকশা ব্যবহার করা হয়? কারণ এই নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে শক্তি সঞ্চয় এবং বিকিরণ সবথেকে সুশৃঙ্খলভাবে ঘটে। এটি একটি পাওয়ার প্ল্যান্ট, যা মহাজাগতিক কম্পনকে ধরে রাখতে সক্ষম। আমরা যখন মন্দিরে গিয়ে লিঙ্গে জল ঢালি, তা কি কেবল প্রথা? না, এর পেছনে রয়েছে এক গভীর মনস্তত্ত্ব। জল হল শীতলতার প্রতীক। আমাদের জীবনের সমস্ত চঞ্চলতা, কাম, ক্রোধ আর অহংকার যখন সেই পরম চেতনার চরণে অর্পণ করি, তখন আমাদের মন শান্ত হয়। লিঙ্গ মূলত 3টি স্তরে বিভক্ত। নিচের অংশ ব্রহ্মভাগ, যা সৃষ্টির প্রতীক; মাঝের অংশ বিষ্ণুভাগ, যা স্থিতির প্রতীক; উপরের অংশ শিবভাগ, যা লয়ের প্রতীক। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরের সেই পরম স্থিতি, পুরো জীবনচক্রটাই এই একটি প্রতীকের মধ্যে লুকিয়ে আছে। একে গুপ্তাঙ্গ ভাবাটা আসলে আমাদের নিজেদের চিন্তার সংকীর্ণতা। আমাদের পূর্বপুরুষরা যখন এই প্রতীক তৈরি করেছিলেন, তখন তাদের লক্ষ্য ছিল মানুষকে শরীরের ঊর্ধ্বে নিয়ে গিয়ে আত্মার সাথে পরিচয় করানো। তুমি যখন একটি গাছের বীজকে দেখো,
সেই বীজের ভেতর কিন্তু পুরো একটা মহিরুহ লুকিয়ে থাকে। লিঙ্গ হল সেই মহাজাগতিক বীজ যার ভেতর কোটি কোটি ব্রহ্মাণ্ড সুপ্ত অবস্থায় আছে। চলো এবার ইতিহাসের সেই পাতায় ফিরে যাই, যেখানে স্বয়ং ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে এক বিরাট দ্বন্দ্ব তৈরি হয়েছিল। পুরাণের এই কাহিনীটি কেবল গল্প নয়, এটি একটি গভীর সাইকোলজিক্যাল এবং সায়েন্টিফিক মেটাফর। শাস্ত্রে বর্ণিত আছে, একদা সৃষ্টির দেবতা ব্রহ্মা এবং পালককর্তা বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হয়। ঠিক সেই মুহূর্তে তাদের সামনে এক বিশাল প্রকাণ্ড এক জ্যোতির্ময় স্তম্ভ আবির্ভূত হয়, যার আদি কোথায় আর অন্ত কোথায় তা কেউ জানত না। এটি ছিল ইতিহাসের প্রথম জ্যোতির্লিঙ্গ। বিষ্ণু বরাহ রূপ ধরে নিচে গেলেন এর শেষ খুঁজতে, আর ব্রহ্মা হংস রূপ ধরে উপরে গেলেন এর শুরু খুঁজতে। কিন্তু হাজার বছর ধরে চেষ্টা করার পরও তাঁরা তার শেষ খুঁজে পেলেন না। কেন জানো? কারণ এই জ্যোতিস্তম্ভটি ছিল ইনফিনিট এনার্জি কলাম বা অসীম শক্তির আধার। আধুনিক মহাকাশ বিজ্ঞানের ভাষায় একে তুমি একটি কসমিক পিলার বা কৃষ্ণগহ্বর এবং শ্বেতগহ্বরের সংযোগকারী সুড়ঙ্গ হিসেবে কল্পনা করতে পারো, যা আমাদের বোঝায় যে এই মহাবিশ্বে আমরা যতই শক্তিশালী হই না কেন, আমাদের অহংকার সেই পরম সত্যের সামনে অত্যন্ত তুচ্ছ। শিবলিঙ্গ আমাদের শেখায় যে সত্যের কোনো শুরু নেই, কোনো শেষ নেই, এটি অনাদি এবং অনন্ত। তুমি কি কখনো খেয়াল করেছ পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোতে কেন বিশেষ কিছু জ্যামিতিক আকৃতির ওপর এত জোর দেওয়া হতো? মিশরের পিরামিড হোক বা ভারতের শিবলিঙ্গ, সবই কিন্তু মহাজাগতিক শক্তিকে আদান প্রদান করার একটি মাধ্যম। শিবলিঙ্গের উপরের গোলার্ধটি মহাকাশের গম্বুজকে রিপ্রেজেন্ট করে। বিজ্ঞানীরা একে বলেন রেডিও অ্যাক্টিভ এমিশন শেপ। তুমি যদি লক্ষ্য করো, ভারতের প্রাচীন মন্দিরগুলোর গঠনশৈলী এমনভাবে তৈরি করা হতো যাতে শিবলিঙ্গটি ঠিক সেই পয়েন্টে থাকে যেখানে সবথেকে বেশি এনার্জি ফোকাস হয়। যখন তুমি লিঙ্গের ওপর জল বা দুধ ঢালো, তখন সেই তরল পদার্থটি একটি নির্দিষ্ট তরঙ্গ সৃষ্টি করে। এই তরল যখন লিঙ্গের গা বেয়ে যোনির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সেখানে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটি তোমার শরীরের ভেতরের সপ্তচক্রকে জাগ্রত করতে সাহায্য করে। তাই শিবলিঙ্গের স্পর্শ বা তার সান্নিধ্য কোনো ধর্মীয় আচার মাত্র নয়, এটি একটি উচ্চস্তরের সায়েন্টিফিক হিলিং প্রসেস। আমরা শুরুতে যে সংকীর্ণতার কথা বলেছিলাম, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে যোনি শব্দটি। আধুনিক সমাজে একে কেবল নারী অঙ্গের সাথে তুলনা করা হয়, কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানে এর অর্থ অনেক বেশি পবিত্র। যোনি শব্দের প্রকৃত অর্থ হল সোর্স অব অরিজিন বা উৎসস্থল। আগুনের যোনি যেমন কাঠ, পৃথিবীর যোনি যেমন প্রকৃতি, ঠিক তেমনি মহাবিশ্বের যোনি হল সেই পরম আধার যার মধ্যে সমস্ত নক্ষত্র আর গ্যালাক্সি ভাসমান। লিঙ্গ যখন যোনির ওপর প্রতিষ্ঠিত থাকে, তখন তার আধ্যাত্মিক অর্থ দাঁড়ায় স্থির চেতনার ওপর গতিশীল প্রকৃতির নৃত্য। এটিই হল কোয়ান্টাম ফিজিক্সের সেই সত্য, যেখানে পর্যবেক্ষক এবং পর্যবেক্ষণযোগ্য বস্তু একে অপরের পরিপূরক। শিব ছাড়া শক্তি মৃত, আর শক্তি ছাড়া শিব নিরাকার। এই দুইয়ের মিলনই হল জীবন, এই দুইয়ের মিলনই হল পূর্ণতা। আমরা যদি আরও গভীরে যাই, তবে দেখো শিবলিঙ্গ কেবল পাথর নয়, এটি পঞ্চভূতের এক অদ্ভুত সমন্বয়। ভারতের দক্ষিণ দিকে 5টি বিশেষ মন্দির আছে যেগুলোকে পঞ্চভূত লিঙ্গ বলা হয়। কোথাও শিবলিঙ্গ তৈরি করা হয়েছে জল দিয়ে, জম্বুকেশ্বর; কোথাও আগুন দিয়ে, অরুণাচলেশ্বর; কোথাও বা কেবল বায়ু বা আকাশ দিয়ে। এটি কি প্রমাণ করে? এটি প্রমাণ করে যে শিবলিঙ্গ কোনো শরীরের অঙ্গ হতে পারে না। বায়ু বা আকাশের কি কোনো লিঙ্গ বা জেন্ডার থাকে না। শিবলিঙ্গ হল এলিমেন্টাল ব্যালেন্স বা প্রকৃতির মৌলিক উপাদানের ভারসাম্য রক্ষার প্রতীক। আমাদের শরীরের ভেতরেও এই 5টি উপাদান রয়েছে। লিঙ্গের উপাসনা মানে আসলে নিজের ভেতরের সেই মহাজাগতিক উপাদানের সাথে সংযোগ স্থাপন করা। অনেকেই প্রশ্ন করে, শিবের যদি মূর্তি থাকে, তবে কেন লিঙ্গরূপেই তাঁর বেশি পূজা হয়? উপনিষদ বলছে, অরূপস্য রূপম, অর্থাৎ রূপহীনকে একটি রূপ দেওয়া। তুমি যদি আকাশের দিকে তাকাও, আকাশের কোনো আকার নেই। কিন্তু যখন তুমি একটি জানলার ভেতর দিয়ে আকাশকে দেখো, তখন আকাশটি জানলার আকারে ধরা দেয়। শিবলিঙ্গ হল সেই মহাজাগতিক জানলা। ঈশ্বর বা পরমাত্মাকে আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে বোঝা অসম্ভব। তাই ঋষিরা এমন একটি জ্যামিতিক আকৃতি বেছে নিয়েছিলেন যা কোনো নির্দিষ্ট মানুষের মতো নয়, বরং যা সমগ্র অস্তিত্বের সারমর্ম। লিঙ্গ মানেই হল সেই অব্যক্তকে ব্যক্ত করার মাধ্যম। এটি এমন একটি স্টেজ যেখানে পৌঁছালে লিঙ্গ আর পাথর থাকে না, তা হয়ে ওঠে আলোর স্তম্ভ।
তুমি যদি আধুনিক বিজ্ঞানের ডিএনএ ডাবল হেলিক্স এর গঠন দেখো, তবে দেখবে তা দুটি সর্পিল রেখার মতো একে অপরকে জড়িয়ে আছে। প্রাচীন ভাস্কর্যে শিবলিঙ্গকে ঘিরে থাকা যে সর্প বা নাগরাজকে আমরা দেখি, তা কি কেবল অলঙ্কার? না, এই সর্পিল আকৃতি আসলে কুণ্ডলিনী এনার্জি বা আমাদের মেরুদণ্ডের গোড়ায় সুপ্ত থাকা সেই অসীম শক্তির প্রতীক। শিবলিঙ্গ এখানে আমাদের মেরুদণ্ড বা মেরুদণ্ড স্তম্ভ, এবং কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয়ে সহস্রার চক্রে পৌঁছায়, তখন সেই মিলনটি শিবলিঙ্গের পূর্ণ রূপ হিসেবে ধরা দেয়। অর্থাৎ শিবলিঙ্গ বাইরে কোথাও নেই, এটি তোমার নিজের শরীরের ভেতরেই এক আধ্যাত্মিক জ্যামিতি হিসেবে বিদ্যমান। আধুনিক জেনেটিক্স এবং প্রাচীন যোগবিদ্যার এই মিল আমাদের অবাক করে দেয় যে হাজার হাজার বছর আগে কোনো উন্নত প্রযুক্তি ছাড়াই মানুষ কিভাবে জীবনের এই গভীর রহস্যকে একটি পাথরের প্রতীকে ফুটিয়ে তুলেছিল। তুমি হয়তো লক্ষ্য করেছ, শিবলিঙ্গের ঠিক উপরে একটি পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। একে আমরা বলি অভিষেক। কিন্তু এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? আমরা আগেই জেনেছি, শিবলিঙ্গ হল একটি অসীম শক্তির উৎস বা এনার্জি জেনারেটর। যেখানে উচ্চমাত্রার এনার্জি থাকে, সেখানে স্বাভাবিকভাবেই প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপকে নিয়ন্ত্রণ করতে এবং শক্তির প্রবাহকে স্থিতিশীল রাখতে অবিরাম জলধারার প্রয়োজন হয়। মহাজাগতিক দিক থেকে দেখলে শিব হলেন সেই প্রলয়ঙ্কারী অগ্নি বা তেজ, আর গঙ্গা হল সেই শীতলতা যা ভারসাম্য বজায় রাখে। যদি এই ভারসাম্য না থাকত, তবে সেই তেজ সহ্য করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের থাকত না। এই জলধারা আমাদের শেখায় যে প্রবল শক্তির অধিকারী হওয়ার চেয়েও বড় বিষয় হল সেই শক্তিকে সংযত রাখা এবং ধৈর্যের সাথে পরিচালনা করা। তুমি কি কখনো শিব মন্দিরে বসে থাকা অবস্থায় এক ধরনের সূক্ষ্ম গুঞ্জন অনুভব করেছ? শিবলিঙ্গের এই বিশেষ গম্বুজাকৃতি নকশাটি শব্দ তরঙ্গকে প্রতিফলিত করতে বিশেষভাবে সক্ষম। যখন মন্দিরে ওম মন্ত্র উচ্চারিত হয়, তখন লিঙ্গের আকৃতি সেই শব্দ তরঙ্গকে ঘনীভূত করে একটি শক্তিশালী রেজোন্যান্স তৈরি করে। বিজ্ঞানীরা একে সাইম্যাটিক্স বলেন, যেখানে শব্দের প্রভাবে বস্তুর আকৃতি বদলে যায়। শিবলিঙ্গ আসলে একটি বিশাল রেজোনেটর। এটি মহাবিশ্বের সেই আদি কম্পনকে ধরে রাখে যা সৃষ্টির শুরুতে বিং ব্যাং এর সময় উৎপন্ন হয়েছিল। তাই লিঙ্গের সামনে বসে ধ্যান করলে মন খুব দ্রুত শান্ত হয়ে যায়, কারণ তোমার শরীরের কম্পন তখন মহাবিশ্বের কম্পনের সাথে একাত্ম হতে শুরু করে। ভারতের নর্মদা নদীর তলদেশে এমন কিছু পাথর পাওয়া যায় যা প্রাকৃতিকভাবেই শিবলিঙ্গের আকৃতি ধারণ করে। একে বলা হয় নর্মদেশ্বর লিঙ্গ। কোনো ছেনি বা হাতুড়ির স্পর্শ ছাড়াই জল আর বালির ঘর্ষণে হাজার হাজার বছর ধরে এই পাথরগুলো এই পবিত্র রূপ পায়। জিওলজিস্টরা অবাক হন এই পাথরের জ্যামিতিক নিখুঁততা দেখে। এটি প্রমাণ করে যে প্রকৃতি নিজেই এই লিঙ্গ আকৃতিকে তার শ্রেষ্ঠ সৃষ্টির রূপ হিসেবে বেছে নিয়েছে। এটি কোনো কৃত্রিম ধর্মীয় প্রতীক নয়, এটি প্রকৃতির এক মৌলিক জ্যামিতি। এই পাথরগুলোর মধ্যে উচ্চমাত্রার ম্যাগনেটিক প্রপার্টি থাকে, যা পরিবেশের নেতিবাচক শক্তিকে শোষণ করে নিতে পারে। এখন প্রশ্ন জাগতে পারে, যদি শিবলিঙ্গ এত গভীর বিজ্ঞানের আধার হয়, তবে একে যৌনাঙ্গ হিসেবে প্রচার করার প্রবণতা শুরু হলো কবে থেকে? এর জন্য আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের সেই কালখণ্ডে, যখন ঔপনিবেশিক শক্তি এবং কিছু পশ্চিমা অনুবাদক ভারতীয় দর্শনকে বুঝতে চেষ্টা করেছিলেন। 18 ও 19 শতকের অনেক বিদেশি অনুবাদক সংস্কৃত ভাষার গভীরতা বুঝতে ব্যর্থ হন। তারা যখন লিঙ্গ এবং যোনি শব্দ দুটি পান, তখন তাদের কাছে এর কোনো দার্শনিক প্রেক্ষাপট ছিল না। তারা একে কেবল তাদের নিজস্ব লিবিডো বা শারীরিক কামনার চশমা দিয়ে বিচার করেছিলেন। এর ফলে চিহ্ন হয়ে গেল অঙ্গ, আর আধার হয়ে গেল প্রজননতন্ত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রাচীন শিবপুরাণ বা লিঙ্গপুরাণে কোথাও একে কোনো সাধারণ জৈবিক অঙ্গের সমতুল্য করা হয়নি। বরং সেখানে একে বলা হয়েছে জ্যোতির্ময় স্তম্ভ। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, তখনও এই প্রশ্নটি উঠেছিল। তিনি অত্যন্ত দর্পের সাথে উত্তর দিয়েছিলেন যে শিবলিঙ্গ হল সেই আদি যুগ স্তম্ভ বা ব্রহ্মের প্রতীক, যার কোনো লিঙ্গ বা জেন্ডার নেই। এটি একটি মহাজাগতিক সত্যের শারীরিক রিপ্রেজেন্টেশন মাত্র। আধুনিক পদার্থবিজ্ঞানে আমরা ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সম্পর্কে জানি, যা সবকিছুকে নিজের ভেতরে টেনে নেয় এবং ধ্বংস করে ফেলে। আবার হোয়াইট হোল সম্পর্কেও ধারণা আছে, যা থেকে শক্তি নির্গত হয়। শিবলিঙ্গের উপরের অংশ এবং নিচের জলাধারটি কি এই ব্ল্যাক হোল এবং হোয়াইট হোলের এক অদ্ভুত সংমিশ্রণ নয়? শিবলিঙ্গকে বলা হয় লয় এবং সৃষ্টির সন্ধিস্থল। এটি এমন একটি পোর্টাল বা দরজা,
যা আমাদের এই দৃশ্যমান জগত এবং অদৃশ্য জগতের মধ্যে সংযোগ স্থাপন করে। তুমি যদি একটু মন দিয়ে ভাবো, শিবলিঙ্গের ওপর দিয়ে যখন জল বয়ে যায় তখন সেই প্রবাহটি একটি ঘূর্ণি বা ভর্টেক্স তৈরি করে। এই ভর্টেক্স এনার্জি হল সেই শক্তি যা মহাবিশ্বের গ্যালাক্সিগুলোকে ঘুরিয়ে চলেছে। অর্থাৎ একটি ছোট শিবলিঙ্গের মধ্যে তুমি পুরো মহাবিশ্বের ঘূর্ণন গতিকে অনুভব করতে পারো। এটি একটি ক্ষুদ্র সংস্করণ যা অসীম বা ম্যাক্রোকসমকে তুলে ধরে। শিবলিঙ্গ আমাদের আরও একটি অত্যন্ত আধুনিক এবং বৈপ্লবিক ধারণা দেয়, তা হল জেন্ডার ফ্লুইডিটি বা নারী পুরুষের অভিন্নতা। শিবলিঙ্গকে যখন আমরা লিঙ্গজনের সমন্বয়ে দেখি তখন সেটি আসলে অর্ধনারীশ্বর রূপের একটি জ্যামিতিক প্রকাশ। আধুনিক বিজ্ঞান বলছে প্রতিটি মানুষের ভেতরেই পুরুষ হরমোন এবং স্ত্রী হরমোনের অস্তিত্ব আছে। আমরা কেউই শতভাগ পুরুষ বা শতভাগ নারী নই। শিবলিঙ্গ এই ভারসাম্যের প্রতীক। এটি আমাদের শেখায় যে সৃষ্টির জন্য পুরুষালী দৃঢ়তা এবং নারীসুলভ সৃজনশীলতা, এই দুইয়ের মিলন অপরিহার্য। এটি কোনো যৌন মিলন নয়, এটি হলো অস্তিত্বের দুই বিপরীত মেরুর এক পরম মিলন। যেদিন তুমি বুঝতে পারবে তোমার ভেতরের শিব আর শক্তি এক হয়ে গেছে, সেদিন তুমিও এই শিবলিঙ্গের প্রকৃত রহস্য নিজের ভেতরেই খুঁজে পাবে। তুমি কি জানো শিবলিঙ্গকে কেন মহাকাল বলা হয়? শিবলিঙ্গের যে গোলাকার অংশটি তুমি দেখছো তাকে যদি একটি ঘড়ির সাথে তুলনা করো তবে দেখবে এটি সময়ের সেই চক্রকে নির্দেশ করছে যা কখনোই থামে না। হিন্দু শাস্ত্র অনুযায়ী সময় সরলরৈখিক নয়, বরং চক্রাকার। সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, এই তিনের চক্রই হল শিবলিঙ্গ। বিজ্ঞানীরা বলেন সময় হল চতুর্থ মাত্রা। শিবলিঙ্গ এমন একটি আকৃতি যা এই চার মাত্রার ঊর্ধ্বে থাকা পরম সত্যকে নির্দেশ করে। যখন তুমি শিবলিঙ্গের সামনে শান্ত হয়ে বসো তখন তোমার মনের সময় থেমে যায়, তুমি বর্তমান মুহূর্ত বা ইটারনাল নাও-এর সাথে যুক্ত হও। আর বর্তমানের এই মুহূর্তটিই হল সেই বিন্দু যেখানে তুমি ঈশ্বরের সাক্ষাৎ পেতে পারো। আমাদের চেতনার যাত্রা শুরু হয় শরীরের একদম নিচ থেকে, যাকে আমরা বলি মূলাধার চক্র। এই চক্রটি পৃথিবীর সাথে যুক্ত। আমাদের জীবনের লক্ষ্য হল এই চেতনাকে ঊর্ধ্বে তুলে নিয়ে যাওয়া। শিবলিঙ্গের গঠনটি লক্ষ্য করো, এটি নিচ থেকে উপরের দিকে প্রসারিত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কেবল স্থূল শরীরের কামনায় পড়ে থাকলে চলবে না, আমাদের উঠতে হবে অনাহত, বিশুদ্ধ এবং অবশেষে আজ্ঞাচক্রে, যেখানে সমস্ত দ্বৈততা মিটে যায়। শিবলিঙ্গ হল সেই আরোহণের পথ। এটি আমাদের মেরুদণ্ডের প্রতিচ্ছবি। যখন একজন যোগী ধ্যানে বসেন তখন তাঁর মেরুদণ্ডই হয়ে ওঠে একটি জীবন্ত শিবলিঙ্গ। সেখানে কোনো পাথর থাকে না, কেবল থাকে এক ঊর্ধ্বগামী আলোর শিখা। তুমি জানলে অবাক হবে, আমাদের মস্তিষ্কের গভীরে থাকা থ্যালমাস নামক অংশটির আকৃতি অনেকটা শিবলিঙ্গের মতো। আধুনিক নিউরোসায়েন্স বলছে এই থ্যালমাসই হল আমাদের চেতনার প্রবেশদ্বার। এটি নির্ধারণ করে আমরা বাইরের জগতের কোন তথ্যটি গ্রহণ করব আর কোনটি বর্জন করব। প্রাচীন ঋষিরা যখন শিবলিঙ্গের ধ্যান করতেন তারা আসলে নিজেদের অন্তর্জগতের এই নিয়ন্ত্রণ কেন্দ্রটিকে জাগ্রত করার চেষ্টা করতেন। শিবলিঙ্গের উপরিভাগের যে গম্বুজাকৃতি তা আমাদের মাথার খুলির ভেতরের সেই মহাশূন্যতাকে প্রকাশ করে, যেখানে কোটি কোটি নিউরন বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে এক নিরন্তর আলোর খেলা চালিয়ে যাচ্ছে। তুমি যখন শিবলিঙ্গের সামনে শান্ত হয়ে ওম মন্ত্র জপ করো তখন সেই কম্পন সরাসরি তোমার মস্তিষ্কের এই স্তরে গিয়ে আঘাত করে। এটি কোনো কল্পনা নয়, এটি হলো আধ্যাত্মিক জৈবরসায়ন। শিবলিঙ্গের প্রসাদ নিয়ে অনেক মনে অনেক প্রশ্ন থাকে। কেন শিবলিঙ্গের স্পর্শ করা জল বা অন্য অনেক সময় গ্রহণ করতে নিষেধ করা হয়? এর পেছনে রয়েছে এক অদ্ভুত এনার্জি সায়েন্স। শিবলিঙ্গ হল একটি অ্যাক্টিভ এনার্জি বেস। একে বলা হয় চণ্ডেশ্বর বা অত্যন্ত উগ্র শক্তির আধার। যখন কোনো পাথর বা ধাতু উচ্চমাত্রার মহাজাগতিক শক্তি বিকিরণ করে তখন তার সংস্পর্শে আসা বস্তুগুলো সেই চার্জ গ্রহণ করে। যদি তোমার শরীর বা মন সেই উচ্চমাত্রার কম্পন সহ্য করার জন্য প্রস্তুত না থাকে তবে সেই শক্তি তোমার ক্ষতি করতে পারে। তাই প্রাচীন প্রথা অনুযায়ী শিবলিঙ্গের প্রসাদ কেবল তারাই গ্রহণ করতেন যারা নির্দিষ্ট যোগ সাধনার মাধ্যমে নিজেদের শরীরকে সেই শক্তির উপযোগী করে তুলেছিলেন। এটি আমাদের শেখায় যে জ্ঞান বা শক্তি অর্জনের আগে নিজেকে সেই যোগ্য পাত্র হিসেবে গড়ে তোলা কতটা জরুরি। আধুনিক থিওরিটিক্যাল ফিজিক্স আমাদের ওর্মহোল বা মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সুড়ঙ্গের কথা বলে। তুমি যদি শিবলিঙ্গের জ্যামিতিক নকশাটিকে উলম্বভাবে দেখো তবে দেখবে এটি এমন একটি আকৃতি যা নিচে পৃথিবীর গভীর থেকে শুরু হয়ে উপরে অসীম আকাশের দিকে প্রসারিত।
অনেকে মনে করেন পৃথিবীর প্রধান প্রধান শিবলিঙ্গগুলো বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এমন কিছু ভৌগোলিক অবস্থানে অবস্থিত যেখানে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী। এই জায়গাগুলো আসলে মহাজাগতিক এনার্জি পোর্টাল। শিবলিঙ্গ এখানে একটি অ্যান্টেনার মতো কাজ করে, যা উচ্চতর ডাইমেনশন থেকে আসা সংকেত বা শক্তিকে আমাদের এই ত্রিমাত্রিক জগতে প্রবাহিত করে। যারা গভীর ধ্যানী তারা এই শিবলিঙ্গের সান্নিধ্যে সময়ের ঊর্ধ্বে চলে যেতে পারেন। তাদের কাছে এটি কেবল পাথর নয়, এটি একটি জীবন্ত টেলিযোগাযোগ মাধ্যম, পরমাত্মার সাথে যোগাযোগের হটলাইন। এতক্ষণে নিশ্চয়ই তোমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে শিবলিঙ্গকে যৌনাঙ্গ ভাবাটা সমুদ্রকে একটি বালতির মাপে বিচার করার মতো এক হাস্যকর প্রচেষ্টা। শিবলিঙ্গ হল বিজ্ঞান, জ্যামিতি, গণিত এবং পরম আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব সংমিশ্রণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল এই নশ্বর শরীর নই, আমরা সেই অসীম চেতনার অংশ। সৃষ্টির প্রতিটি অণুর ভেতরে শিব এবং শক্তি, পদার্থ এবং শক্তি অবিচ্ছেদ্যভাবে মিশে আছে। জীবন মানে কেবল ভোগ নয়, বরং নিজেকে সেই ক্ষুদ্র থেকে অসীমের দিকে প্রসারিত করা। লিঙ্গ মানে চিহ্ন। এই চিহ্নটি আমাদের ইশারা করে বলছে, বাইরে খোঁজা বন্ধ করো, তোমার ভেতরে যে স্তম্ভটি দাঁড়িয়ে আছে, তোমার মেরুদণ্ডের ভেতরে যে জ্যোতি জ্বলছে, তাকে চিনতে শেখো। যেদিন তুমি নিজের ভেতরের সেই নিরাকার সত্তাকে খুঁজে পাবে, সেদিন তোমার কাছে প্রতিটি ধূলিকণা এক একটি শিবলিঙ্গ হয়ে ধরা দেবে। আমরা আজ রহস্যের এক বিশাল মহাসাগর পাড়ি দিলাম। ভাষা যখন হার মেনে যায়, যখন বিজ্ঞান তার শেষ সীমানায় এসে দাঁড়িয়ে থমকে যায়, সেখানেই শিবলিঙ্গের নীরব ভাষা কথা বলতে শুরু করে। এটি কোনো ধর্মের একচেটিয়া সম্পত্তি নয়, এটি সমগ্র মানবজাতির জন্য এক মহাজাগতিক উপহার। তুমি কি এখন সেই পাথরের প্রতীকের আড়ালে লুকিয়ে থাকা আদি আলোকে দেখতে পাচ্ছ? তুমি কি অনুভব করতে পারছো তোমার প্রতিটি নিঃশ্বাসে সেই মহাকালের স্পন্দন? যদি পেরে থাকো, তবে এই শিবলিঙ্গের এই প্রকৃত রহস্য উন্মোচন সার্থক। কারণ সত্যকে কেবল জানা যায় না, তাকে গভীরভাবে অনুভব করতে হয়। ওম নমঃ শিবায়।